2047 সালের মধ্যে ভারত বিশ্বের নয়া উচ্চতায় পৌঁছে যাবে, আর এই অগ্রগতির ফলে সবচেয়ে উপকৃত হবে দেশের যুব সম্প্রদায়। রাইজিং ভারত অনুষ্ঠানে মন্তব্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। 2047 तक हम भारत को जिस ऊंचाई पर ले जाना चाहते हैं, उसके कदम कदम पर अगर मंथन होगा तो निश्चित ही अमृत निकलेगा, और यही अमृतकाल की पीढ़ी को ऊर्जा देगा, दिशा देगा और भारत को गति देगा। স্লো বাট স্টেডি নয়, ভারত এখন ফার্স্ট অ্যান্ড ফিয়ারলেস। সারা বিশ্বের নজর এখন আমাদের দেশের দিকে। বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতি হবার দিকে এগোচ্ছে ভারত। রাইজিং ভারত সামিটে মন্তব্য প্রধানমন্ত্রীর। साथियों, आज दुनिया की नजर भी भारत पर है। कुछ ही वर्षों में हम दुनिया की 11वीं से 5वीं सबसे बड़ी इकोनॉमी बने हैं। अनेक प्रकार के ग्लोबल चैलेंजेस आए, लेकिन भारत रुका नहीं। भारत ने डबल स्पीड से दौड़ लगाई और एक दशक में अपनी इकोनॉमी के साइज को डबल करके दिखाया है। जो सोचते थे कि भारत स्लो और स्टेडी चलेगा, उन्हें अब फास्ट एंड फियरलेस इंडिया दिख रहा है। और इसमें भी कोई संदेह नहीं है कि जल्द ही भारत की दुनिया की तीसरी इकोनॉमी बनना तय है। সামাজিক ন্যায় ওয়াকফ সংশোধনী আইন ঐতিহাসিক পদক্ষেপ। কংগ্রেসের জামানায় তোষণের রাজনীতির অভিযোগ প্রধানমন্ত্রীর। আর এই নতুন আইনে ওয়াকফের পবিত্রতা বজায় থাকবে, সাধারণ ও পিছিয়ে পড়া মুসলিমদের স্বার্থ রক্ষা হবে, দাবি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। अभी संसद में वक्फ से जुड़े कानून में संशोधन हुआ है। ये जो वक्फ से जुड़ी डिबेट है, इसके मूल में तुष्टीकरण की राजनीति है, पॉलिटिक्स ऑफ अपीजमेंट है। ये तुष्टीकरण की राजनीति कोई नई नहीं है। इसका बीज हमारे स्वतंत्रता संग्राम के समय ही बो दिया गया था, लेकिन कांग्रेस ने इसे वोट बैंक की राजनीति का हथियार बना दिया। 2013 में वक्फ कानून में किया गया संशोधन मुस्लिम कट्टरपंथियों और भू माफियाओं को खुश करने का प्रयास था। इस कानून को ऐसा रूप दिया गया कि उसने संविधान के ऊपर खड़ा होने का भ्रम पैदा किया। जो कानून न्याय के लिए था, वो डर का कारण बन गया। ये कैसा कानून था? साथियों, मैं देश की संसद को सर्व समाज के हित में, मुस्लिम समाज के हित में एक शानदार कानून बनाने के लिए बधाई देता हूं। अब वक्फ की पवित्र भावना की भी रक्षा होगी और गरीब, पसबंदा मुसलमान, महिला, बच्चे, सबके हक भी महफूज रहेंगे। এসএসসির অতিরিক্ত শূন্যপদ নিয়ে সিবিআই তদন্ত খারিজ। কলকাতা হাইকোর্টের নির্দেশ খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। 2022 সালে রাজ্য মন্ত্রিসভা অতিরিক্ত শূন্যপদ তৈরির সিদ্ধান্তে সবুজ সংকেত দেয়, আর এর বিরুদ্ধে মামলা হয়। সিবিআই তদন্তের নির্দেশ দেয় হাইকোর্ট, আর যা মঙ্গলবার খারিজ করে দিল সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ। এসএসসি নিয়োগে অতিরিক্ত শূন্যপদ তৈরি করে রাজ্য সরকার, মন্ত্রিসভা ছাড়পত্র দেয়। এর বিরোধিতায় মামলা হয় কলকাতা হাইকোর্টে। সিবিআই তদন্তের নির্দেশ দেয় হাইকোর্ট, যা মঙ্গলবার খারিজ করে দিল দেশের শীর্ষ আদালত। এদিন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না বলেন, সংবিধানে উল্লেখ রয়েছে
মন্ত্রিসভার যে সিদ্ধান্তে রাজ্যপালের সিলমোহর রয়েছে তা নিয়ে তদন্ত হতে পারে না। অতিরিক্ত শূন্যপদ নিয়ে সিবিআই তদন্তের নির্দেশ খারিজ করছি। এই সবের সূত্রপাত 3 বছর আগে 2022-এর 19 মে অতিরিক্ত শূন্যপদ নিয়ে বিজ্ঞপ্তি দেয় রাজ্য সরকার। বিজ্ঞপ্তিতে রাজ্য জানায় অতিরিক্ত শূন্যপদে বঞ্চিত চাকরি প্রার্থীদের সুযোগ দেওয়া হবে, কিন্তু এসএসসি জানায় দুর্নীতির অভিযোগে চাকরি হারালে তাঁদেরও অতিরিক্ত শূন্যপদে নিয়োগের কথা ভাবা হচ্ছে। এর বিরোধিতা করেই কলকাতা হাইকোর্টে মামলা হয়। 2022-এর 23শে নভেম্বর এই মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এই নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে যায় রাজ্য। সিঙ্গল বেঞ্চের রায় বহাল রাখে ডিভিশন বেঞ্চ। রাজ্য তখন সুপ্রিম কোর্টে যায়। 2022-এর 25শে নভেম্বর কলকাতা হাইকোর্টের রায়ে স্থগিতাদেশ দেয় সুপ্রিম কোর্ট। মঙ্গলবার প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার বেঞ্চে এই মামলার শুনানি হয়। তিনি বলেন, বিচার বিভাগ সাধারণত মন্ত্রিসভার সিদ্ধান্তে হস্তক্ষেপ করে না। মন্ত্রিসভা যদি মনে করে থাকে কোনো মেরিটের ভিত্তিতে সিদ্ধান্ত নিয়ে থাকে, তাতে খুব একটা হস্তক্ষেপ করতে রাজি নই, কারণ মন্ত্রিসভা সিদ্ধান্ত নিয়েছে, তার উপর রাজ্যপাল সিলমোহর দিয়েছেন। মামলাকারীদের আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য তখন বলেন, সিঙ্গল জাজের সামনে এসএসসি স্বীকার করেছে যে বেআইনিভাবে নিয়োগের জন্য চাকরি গেলে তাদের যাতে ফের নিয়োগ করা যায় সেই লক্ষ্যেই অতিরিক্ত শূন্যপদ তৈরি করা হয়েছে। এরপর প্রধান বিচারপতি বলেন, আপনারা কি বলছেন? মন্ত্রিসভার সিদ্ধান্তের বিরুদ্ধে সিবিআই তদন্ত করবে? মন্ত্রিসভা নিজেদের সিদ্ধান্তে রিট পিটিশনের কথা উল্লেখ করেছে। রিট পিটিশনে বলা হয়েছে ওয়েটিং লিস্টের প্রার্থীদের যুক্ত করার জন্য সুপার নিউমেরারি পোস্ট তৈরি করা হয়েছিল। আবেদনে এও উল্লেখ রয়েছে সাবজেক্ট টু জাজমেন্ট। তখন মামলাকারীর আরেক আইনজীবী মনিন্দর সিং বলেন, সুপার নিউমেরারি পোস্ট তৈরিতে অনিয়ম স্পষ্ট। প্রধান বিচারপতি বলেন, মন্ত্রিসভা তা অস্বীকার করছে না। কোন উদ্দেশ্যে অতিরিক্ত শূন্যপদ তৈরির সিদ্ধান্ত হয়েছিল সেটা দেখুন। রাজ্যের আইনজীবী কপিল সিব্বাল বলেন, মন্ত্রিসভার সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে কোনো নিয়োগ করা হয়নি। এরপর প্রধান বিচারপতি বলেন, 2022 সালের 5ই মে মন্ত্রিসভার নোটে স্পষ্ট উল্লেখ করা হয়েছিল যে এসএসসির মাধ্যমে অবৈধভাবে নিয়োগ করা হয়েছে। সুপ্রিম কোর্ট মনে করছে অতিরিক্ত শূন্যপদ তৈরি নিয়ে কলকাতা হাইকোর্টের সিবিআই তদন্তের নির্দেশ যুক্তিযুক্ত নয়। সংবিধানে উল্লেখ রয়েছে মন্ত্রিসভার যে সিদ্ধান্তে রাজ্যপালের সিলমোহর রয়েছে তার উপরে কোনো তদন্ত হতে পারে না। তাই অতিরিক্ত শূন্যপদ নিয়ে সিবিআই তদন্তের নির্দেশ খারিজ করা হচ্ছে। নিউজ 18 বাংলা। রাজ্য মন্ত্রিসভার সিদ্ধান্তের ওপর তদন্ত করবে না সিবিআই। এসএসসির অতিরিক্ত শূন্যপদ নিয়ে সিবিআই তদন্ত নয়। হাইকোর্টের নির্দেশ খারিজ সুপ্রিম কোর্টে। আর এই নিয়ে তরজা তুঙ্গে। রাজ্য মন্ত্রিসভা তৈরি করে অতিরিক্ত শূন্যপদ। 2022 সালে এই অতিরিক্ত শূন্যপদ নিয়ে সিবিআই তদন্তের নির্দেশ দেয় হাইকোর্ট। এ নিয়ে বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সুর ছিল সপ্তমে। সুপারনিউমারি পোস্ট করে সবাইকে চাকরি দেবেন, তারা চাকরি প্রার্থীদের বোকা বানানোর চেষ্টা করছে, কিংবা আরেকটা দুর্নীতির পথ খোলার চেষ্টা করছে। দেখুন, সরকারি চাকরিতে না একটা কাডার থাকে, অর্থাৎ কতজন কর্মী থাকবে তাতে নির্দিষ্ট সিদ্ধান্ত থাকে। অনেক সময় দেখা যায় কাজ করতে গেলে পরে এরকম একজন দুজন তারা হয়তো বাড়তি হয়ে গেছে। সেই বাড়তি যারা হচ্ছে তাদের চাকরি টিকিয়ে রাখার জন্য একটা সুপারনিউমারি পোস্ট করে। সেটা একটা ব্যাপক নিয়োগের ক্ষেত্রে কখনো করা যায় না। সেই পদ্ধতিকে বাদ দিয়ে আমি আজকে 5000 সুপারনিউমারি পোস্ট তৈরি করব, সেটা তো প্রকৃতপক্ষে যে আইন, সেই আইনটাকেই লাথি মারা হচ্ছে। এই কাজ রাজ্য সরকার করতে পারেন না। যখন ওরা ডিসিশন নিয়েছিল তখন ওরা টেন্ডেড আনটেন্ডেড ভাবছিল। ওদের যে ডিসিশন সেটাও কলকাতা হাইকোর্টে রিট পিটিশন পেন্ডিং আছে, তাতে বিচার হবে, কিন্তু সিবিআই ইনভেস্টিগেশনটা হবে না। ক্যাবিনেটে যখন নোট তৈরি হয়েছিল তখন এটাও বলা হয়েছিল কি সাবজেক্ট টু দ্য ফাইনাল জাজমেন্ট অফ দ্য ক্যালকাটা হাইকোর্ট। সেই জন্য এই যে ওই ডিসিশনটাও ফাইনাল নয়, যেহেতু হাইকোর্টে পেন্ডিং আছে, সেখানে বিচার হবে। ইন দ্য মিন টাইম এই ক্রিমিনাল ইনভেস্টিগেশনটাকে স্টে করলেন সুপ্রিম কোর্টে। খুব ব্যালেন্সড অর্ডার। স্থানীয় লিগে আমরা দেখতে পাই, আমরা দেখেছি ফুটবলে বিকাশ পাস বাড়ায়, কৃষাণু গোল করে। এত ভালো টিউনিং, দুজনে এত ভালো সেটিং বিকাশ কৃষাণু। ন্যাশনাল লিগে গিয়ে দেখা গেল যে কৃষাণু খেলা ছেড়ে দিয়েছে বা অবসর নিয়েছে বা পেশা পাল্টে ফেলেছে। তখন বিকাশ কাকে বল দেবে? কৃষাণু নেই, মাইনাস করছে, কেউ গোল করতে পারছে না। তাহলে বিকাশ ওনার এখন কি করা উচিত? ওনার স্থানীয় গজু বসু, পল্টু দাস, এদের বলা উচিত অন্তত একটা চিমা যেন মোতায়েন করে। মানে যা পাস বাড়াবো, কৃষাণু তো নেই, পেশা পাল্টে ফেলেছে।
বছর তিনেক আগে এসএসসি নিয়োগে অতিরিক্ত শূন্যপদের ছাড়পত্র দেয় রাজ্যের মন্ত্রিসভা। এ নিয়ে মামলা হয়। সিবিআই তদন্তের নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট, যা মঙ্গলবার খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট। আমি এই রায়ের ফলে খুব আনন্দিত। বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি তিনি থাকার সময় যে পক্ষপাতদুষ্ট রায় দিয়েছিলেন সেটা শেষ হল। আমরা যে বারবার বলছিলাম যে হাইকোর্টের একটা অংশ পক্ষপাতদুষ্ট রায় দিচ্ছে, সেটা তো প্রমাণ হল। এর ফলে প্রমাণ হলো যে সরকার যে সুপারনিউমারি পোস্ট তৈরি করেছিল সেগুলো বৈধ এবং এদের চাকরি দেওয়ার পদ্ধতিটা শুরু করা যেতে। ক্যাবিনেটের ক্ষমতা আছে সুপারনিউমারি পোস্টও তৈরি করতে। সিবিআইকে যদি পাওয়ার দিয়ে দেওয়া হয় ক্যাবিনেটের ইয়েকে ইনভেস্টিগেট করবে, তো মারাত্মক ইনসিডেন্ট হয়ে যাবে, তাহলে কোনো ক্যাবিনেটই কাজ করতে পারবে না। তাই জন্য অর্ডারটা খারিজ করেছে। উনি আর আরেকজন বড় নেতা বিজেপি বলেছিল না, হোল ক্যাবিনেটকে জেলে ঢোকাবো এই সিবিআই ইনভেস্টিগেশনে, গালে কেমন চুন পড়ে গেল বলো। তারা গিয়েছিলেন যে গোটা মন্ত্রিসভাটা যদি জেলে চলে যায় তাহলে কি করে রাজ্য চলবে। তার জন্য তারা কোটি কোটি টাকা খরচা করেছে, নামি দামি উকিলদের দাঁড় করিয়েছে, তারা মুক্তি পেয়েছে। কিন্তু যে 26,000 ছেলে মেয়ের চাকরি চলে গেল তারা কি পেল? আজকের মামলার রায়ে তারা কি পেল? সরকার তো বাঁচিয়ে নিল নিজেকে পয়সা দিয়ে। নিউজ 18 বাংলা। তিনি পুরুষ শিক্ষক, তাই মেয়েদের স্কুলে ক্লাস নিতে পারবেন না। 18 বছর ধরে তিনি পড়িয়েছেন, এবার নাকি তাকে পদত্যাগ করতে হবে। অভিযোগ, পুরুলিয়ার সরকারি স্কুলে এই নির্দেশ দিয়েছেন প্রধান শিক্ষিকা। পুরুলিয়ার হুড়া ব্লকের লক্ষণপুর, এখানে যোগদা সৎসঙ্গ কন্যা বিদ্যালয়। 2007-এই সরকারি স্কুলে পার্শ্ব শিক্ষক হিসেবে কাজে যোগ দেন সমীর দেওঘরিয়া। ফিলোসফি টিচার, 18 বছর পড়িয়েছেন সেই সমীর দেওঘরিয়া এখন চরম বিপাকে। তার অভিযোগ, প্রধান শিক্ষিকা নাকি তাকে বলে দিয়েছেন তিনি পুরুষ, তাই মেয়েদের স্কুলে আর পড়াতে পারবেন না, পদত্যাগপত্র জমা দিতে হবে। চাকরি বাঁচাতে জেলা স্কুল পরিদর্শকের অফিসে চিঠি লিখেছেন সমীর স্যার। যোগদা সৎসঙ্গ কন্যা বিদ্যালয়ে 2007 থেকে পড়াচ্ছি ফিলোসফি। তো 2007 থেকে 2025 18 বছর আমি ওখানে পড়ালাম। আমাকে হঠাৎ 3রা এপ্রিল বলা হলো আপনাকে আর কাল থেকে স্কুলে আসতে হবে না। আমি কারণ জিজ্ঞাসা করলাম, সেই হিসাবে ওনারা বলছেন যে আপনি পুরুষ মানুষ, তাই গার্লস স্কুলে আপনাকে রাখা যাবে না। আজকে 21 শতাব্দীতে এই ধরনের কথাবার্তা মানে কি বলবো, চিন্তা করাই যায় না। এটা একটা অমানবিক কাজ। সিদ্ধান্ত যেটা পুরোটাই কিন্তু মেয়েদের স্কুল এবং মেয়েদের স্বার্থে, এবং যেটা আমাদের কর্তৃপক্ষ নিয়েছেন সেটা আমরা বিবেচনা করতে বাধ্য, এবং এটা কর্তৃপক্ষের সিদ্ধান্ত। সেখানে বাড়তি কিছু আমার এখানে বলার নেই, কর্তৃপক্ষ এখানে সিদ্ধান্ত নিয়েছেন। গার্লস স্কুলের ক্ষেত্রে আমাদের কিন্তু যেটা সরকারি নিয়ম, টিচিং পোস্ট কিন্তু গার্লস স্কুলের ক্ষেত্রে পুরোপুরি ফিমেলই হতে হবে। সেখানে কিন্তু মেল অবলিক ফিমেল এই জায়গাটা নেই। এগুলো তো স্কুলের পুরোপুরি নিজস্ব ব্যাপার। এই সংক্রান্ত আমাদের কাছে কোনো তথ্য বা এনাদের যে নিয়োগের যে ডকুমেন্ট ডিআই অফিসে জমা থাকে এরকম কোনো ব্যাপার নয়। ওগুলো কিন্তু স্কুল নিজেদেরই লোকালি অ্যাভেলেবিলিটি অনুসারে স্কুল ম্যানেজিং কমিটি ডিসিশন নেয়। পুরুলিয়া থেকে ইন্দ্রজিৎ মণ্ডল, নিউজ 18 বাংলা।